শুরুতে জানিয়ে দেব প্রস্তাবিত বাজেট জনগণের দীর্ঘশ্বাস ও হাহাকার বাড়াবে বলছে সাইফুল হক। জানিয়ে দেব বাজেট তো মানুষের জন্য না, এটা গুটি কয়েক ব্যবসায়ীদের জন্য, অভিযোগ আমির খসরুর। জানিয়ে দেব বাজেটের করুণ প্রতারণার কথা মনে করিয়ে দেয় বলছে মঈন খান। এদিকে শেখ হাসিনার কাছে প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান অনেক উপরে বলছে বাহাউদ্দিন নাসিম। সর্বশেষ জানিয়ে দেব কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগে দুর্নীতি আরও বাড়বে। প্রস্তাবিত বাজেট জনগণের দীর্ঘশ্বাস ও হাহাকার বাড়বে বলছে সাইফুল হক। প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বাজেটে বাজারের আগুনে পুড়তে থাকা সাধারণ মানুষের জন্য কোনো সুখবর নেই। জীবনযাত্রায় অসহনীয় ব্যয় কমাতে বাজেটে বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপও নেই। ঋণ ভারে জর্জরিত বাজেট দেশের বেসামাল অবস্থায় প্রতিফলন। এই বাজেটে জনগণের দীর্ঘশ্বাস আর হাহাকার আর প্রলম্বিত করবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সাইফুল হক সমালোচনা করে বলেন, বাজেটে বাজারে আগুনে পুড়তে থাকা সাধারণ মানুষের জন্য কোনো সুখবর নেই। জীবনযাত্রায় অসহনীয় ব্যয় কমাতে বাজেট বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ নেই। ঋণ ভারে জর্জরিত বাজেট দেশের বেসামাল অবস্থার প্রতিফলন। এই বাজেটে জনগণের দীর্ঘশ্বাস আর হাহাকার আরও প্রলম্বিত করবে। প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জন্য স্বস্তির কোনো খবর নেই দাবি করে তিনি বলেন, জীবনযাত্রার অসহনীয় ব্যয় কমাতে বাজেটে বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ নেই, বরং মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় ও ক্রয় ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে 1,10,000 কোটি টাকার উপরে যাবে বলে ঋণের সুদ পরিশোধেই। আর বাজেটে ঘাটতি মেটাতে সঞ্চয়পত্রে আরও হাত বাড়ালে তারও ভুক্তভোগী হবে সাধারণ মানুষ। তিনি বলেন, টাকার মূল্যমান অস্বাভাবিকভাবে কমিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সহ আন্তর্জাতিক দাতাদের খুশি রেখেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে, কিন্তু তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ ও বিনিয়োগ পাওয়া অনিশ্চিত। তিনি উল্লেখ করে বলেন, নতুন অর্থবছরের বাজেটে যে 11টি বিশেষ অগ্রাধিকার উল্লেখ করা হয়েছে তা বাস্তবায়নের দৃশ্যমান কোনো কার্যকরী পদক্ষেপও নেই। নতুন প্রস্তাবিত বাজেট তো সাধারণ মানুষের জন্য না, গুটি কয়েক ব্যবসায়ীদের জন্য, অভিযোগ আমির খসরুর। প্রস্তাবিত 2024-25 অর্থবছরের বাজেট প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট তো বাংলাদেশে গুটি কয়েক অলিগার্ক ও শাসন গোষ্ঠীর ব্যবসায়ীদের জন্য, এদের ব্যবসা বাণিজ্য সুবিধার জন্য এই নতুন বাজেট। বাংলাদেশের মানুষের জন্য বাজেট হওয়ার কোনো সুযোগ নেই এখানে। বাংলাদেশের সর্বস্তরের মানুষের পকেট থেকে অলিগার্করা চুরি করবে এবং তারা শুধু বিজনেস পলিসি চালাচ্ছে না, তারা পুরো দেশ চালাচ্ছে। বৃহস্পতিবার সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি তার প্রথম বাজেট ঘোষণা। টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর ক্ষমতাসীন আওয়ামী লীগের নতুন সরকারের প্রথম বাজেট এটি। বাজেট প্রতিক্রিয়ায় জানাতে আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, যেখানে একটা অনির্বাচিত সরকার, তাদের কোনো ম্যান্ডেট নেই বাজেট দেওয়ার, কারণ তারা একটা নির্বাচিত সরকার না। এই ব্যাপারে কারোর মনে কোনো সন্দেহ নেই। আর বাজেট কি দিয়ে দেয়? একটা দেশের রিসোর্সের উপর ভিত্তি করে বাজেট দেওয়া হয়। বাংলাদেশের বর্তমান রিসোর্স কি আছে? ব্যাংক খালি। বাংলাদেশের দেনা বাড়তে বাড়তে কোন জায়গায় গিয়েছে এখন? এখানে দেনা শোধ করতে প্রিন্সিপাল ও বাজেটের একটা বড় অংশ চলে যাচ্ছে। নতুন বাজেট করুণ প্রতারণার কথা মনে করিয়ে দেয় বলছে মঈন খান। জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এক কথায় বলতে গেলে এই পুরো বাজেট প্রক্রিয়া হচ্ছে একটি দরিদ্র দেশের মানুষকে শোষণের জন্য আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার। এই কল্পনার ফানুস একদিকে দেশের বর্তমান ধ্বংসপ্রায় দুর্নীতিগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহ নিয়ে এবং অন্যদিকে দেশের গণমানুষের চলমান ত্রাহি অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে এক নিষ্ঠুর খেলা মাত্র। বাংলা ট্রিবিউনকে পাঠানো এক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান এসব মন্তব্য করেন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ চিন্তায় এই বাজেট দেওয়া না দেওয়ার কোনো রকম সম্পর্ক তো নেই, বরং এটি অলিগার্ক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচনের নাটকের পরে আগামী বছরের এই বাজেট সরকার কর্তৃক জনগণকে নিয়ে আরও একটি করুণ হৃদয় বিদারক প্রতারণার কথা মনে করিয়ে দেয়। প্রতিক্রিয়ায় মঈন খান উল্লেখ করেন, এটি হচ্ছে মৌলিক বিষয়। আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে গায়েস ধরে সরকারকে ক্ষমতা দখল করে রেখেছে। কাজেই এদেশের 18 কোটি মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণের জনপ্রতিনিধিত্ববিহীন এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই এবং এটাই হচ্ছে আজকের দিনে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য।
সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ চৌধুরী। এটি তার প্রথম বাজেট ঘোষণা। একই সঙ্গে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসা আওয়ামী লীগ নতুন সরকারের প্রথম বাজেট এটি। এদিকে শেখ হাসিনার কাছে প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান অনেক উপরে বলছে বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান অনেক উপরে। তাদের প্রতি তার দায়িত্ববোধ, শ্রদ্ধাবোধ, ভালোবাসা কোনো স্বীকৃতি দিয়ে মূল্যায়ন করা যাবে না। শুক্রবার 7 জুন দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউটের মিলনায়তনে প্রতিরোধ যোদ্ধাদের পরিষদের উদ্যোগে মানু মজুমদারের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। বাহাউদ্দিন নাসিম বলেন, একজন আওয়ামী লীগের নেতা হিসেবে, কর্মী হিসেবে মানু মজুমদার সুবেদিত ছিল। তিনি ছিলেন জাতির পিতার একজন আদর্শ কর্মী। জাতির পিতাকে যখন হত্যা করা হয় তখন তিনি তার জীবনকে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে আপোষ করেননি। জাতির পিতার হত্যাকারীর খনি জিয়া মুশতাককে নির্মূল করার জন্য অস্ত্র হাতে নিয়ে তারা প্রতিরোধ করেছিল। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে এবং তার পক্ষে শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করছে। সেখানে মানু মজুমদারের ভিতরে কোনো লোভ কাজ করেনি। যারা জাতির পিতাকে ভালোবাসেন তাদের ভিতরে কোনো ষড়যন্ত্র ছিল না। বিশ্বাসঘাতকদের অবস্থান সবসময় থাকে, ষড়যন্ত্রকারীরা থাকে। জাতির পিতার আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে একজন বিশ্বস্ত সহকার ছিলেন মানু মজুমদার। তিনি বলেন, জাতির পিতার হত্যাকাণ্ডের পরে কেউ নাকি প্রতিবাদ করেননি। এটা ছিল নির্মম অসত্য কথা, মিথ্যা কথা। কারণ আপনারাই হলেন সেই সময় সাহসী সন্তান যারা প্রতিরোধ যুদ্ধ রচনা করেছিলেন। বাংলাদেশের 7.5 কোটি মানুষের দুঃখের সঙ্গে, বেদনার সঙ্গে আপনারা প্রতিবাদের মহান দায়িত্বটি পালন করেছেন। সেই মহান দায়িত্ব পালনের জন্য আমরা সারা জীবন, যতদিন পদ্মা, মেঘনা, যমুনায় বাংলাদেশের অস্তিত্ব থাকবে, যতদিন জাতির পিতার আদর্শ বিরাজমান থাকবে, ততদিন প্রতিটি যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সম্মান, মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ মানুষের হৃদয়ে জায়গা থাকবে। এই নিয়ে কোনো সংশয় নেই। কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগে দুর্নীতি বাড়বে বলছে জমির উদ্দিন সরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, কালো টাকা ট্যাক্স দিয়ে সাদা করার সুযোগে দেশে দুর্নীতি আরও বাড়বে। শুক্রবার 7 জুন জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এজে মোহাম্মদ আলীর স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এজে মোহাম্মদ আলী স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। জমির উদ্দিন সরকার বলেন, বাজেটে দেখলাম লুটপাটের কালো টাকা 15% ট্যাক্স দিয়ে সাদা করা যাবে। 15% কর দিয়ে যদি অবৈধ উপায়ে অর্জিত কালো টাকা বৈধ করা যায়, আমরা যারা খেটে খাওয়া মানুষ আমরাও তো ট্যাক্স দিচ্ছি, তাহলে আমাদের সাথে তো তফাৎটা বেশি না? দুর্নীতি করে টাকা রাখবে আর সেই টাকা বাজেয়াপ্ত হবে না। ট্যাক্স দিয়ে যদি ওই টাকা সাদা করা যায় তাহলে তো দুর্নীতি আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তিনি।